জয়ের পথে সঙ্গে When intentions are clear, even small actions carry great power. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথের সঙ্গে সুজয় 485তম 485th উইক, 485তম সপ্তাহ, এবং তাই আজকের সপ্তাহ আমার বিশেষ অতিথি, আর স্পেশাল গেস্ট। আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই কখনো না কখনো তাকে দেখেছেন। তার সাথে যত পরিচয় হবে তত ভালো লাগবে, তত রেসপেক্ট বাড়বে। কিন্তু যখন তাকে দেখেছেন একটু তো হেসেছেনই। আজকে আমার অতিথি বং শটের শুভম চৌধুরী। নমস্কার শুভম, থ্যাংকস ফর কামিং টু মাই শো। ইটস এ স্পেশাল এপিসোড। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 rules of success. The first rule, control your inner dialogue. নিজেকে অ্যাকচুয়ালি ইনার সেলফটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে দ্য আউটার সেলফ উইল বি আ রেসপন্স অ্যান্ড নট এ রিয়াকশন। সো কন্ট্রোল ইউর ইনার সেলফ। The second rule of success today, celebrate life. জীবন কখন চলে যাবে আমরা জানি না। করোনার সময় এটা আরো প্রমাণিত হয়েছে যে we are all mortal and can go away anytime. So celebrate every day, every moment. The third rule of success for today, practice humanity. বলছেন আমার 100তম এপিসোডে অঞ্জন চ্যাটার্জি এসেছিলেন, স্পেশালিটি গ্রুপসের মেনল্যান্ড চায়নার। বলেছিলাম হোয়াট ইজ ইয়োর সাজেশন ফর দ্য রুল অফ ফর সাকসেস, অ্যান্ড হি সেড হিউমিলিটি অ্যান্ড হিউম্যানিটি। সো হিউম্যানিটি ইজ সামথিং which is very very essential, very very required. The fourth rule of success today, have a confidant. কাউকে একটা, you have to have somebody. বলেন আমাদের ধর্মে তো বলে যে গুরুর খুব প্রয়োজন, because he shows the path, and that path you travel that path and you become great. So have that confidence. The fifth rule is be hopeful. আশা ছেড়ে দিলে তো হবে না, মনে মনে বললে হবে না যে না 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 এটা হবে না। থিঙ্ক পজিটিভ, আশা করতে হবে, বলে স্বপ্ন দেখতে হবে, তাহলেই তো থাকে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সো be hopeful of positive outcomes. The sixth rule of success, tune into your higher purpose. বলে as a management professor I keep on telling one step at a time and a view is beautiful at the top. সুতরাং what is your highest purpose you have to have in mind, but you have to climb one stair by the another. There is no shortcut route to success. যতই ক্লিশে হোক, this is absolute truth. It's like 0 or 1. সাপ্তাহিক সাফল্যের 7 কারণে the seventh and the last rule is don't drown in the noise. শব্দের মধ্যে বুঝে গেলে বলে যে সাউন্ড এন্ড নয়েজ। হোয়াট ইজ এ সাউন্ড এন্ড নয়েজ? একটা যদি একটা রিদম না থাকে, সেই সাউন্ডটা বিকামস নয়েজ এন্ড ইট রুইনস ইয়োর লাইফ। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আজকে আমার অতিথি শুভম চৌধুরী is a Bengali comedy content creator, but he's a full-time analytics professional, started content creation since 2019. He loves to talk about social issues, daily life and others. Porichiti, public life is with his content comedy called Bong Shot. It has more than 2 years of experience in making creative content in Facebook. Bong Shot has a separate Facebook page and also work with other Facebook pages such as Bong Feed. They can write creative contents, Bengali Hindi scripts, curate funny videos and music. Shubham, তোমার সম্বন্ধে অল্পই তুমি পাঠিয়েছো এবং অল্পই বলা, বাট আই উইল কিপ অন এক্সপ্লোরিং ইয়োর লাইফ। একটু ছোটবেলার কথা যদি বলো। আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? কলকাতা নয়, হাওড়াতে। ওকে, আচ্ছা, একদম হাওড়া শিবপুরে আমি এখনো থাকি, আমার বাবা মায়ের সঙ্গেই থাকি। ও এক্সেলেন্ট। আমি ভেরি ফরচুনেট যে আমি এখন আমার বাবা মায়ের সঙ্গে থাকি। একদম, এটা আমি সব সময় বলি যে আমায় বলে যে আমি আমার যখন মোটিভেশনাল স্পিচ দিই বলে হ্যাভ ইউ সিন গড, তখন তো বেশিরভাগই বলে না। আমি বললাম ইউ সি গড এভরি ডে। আমি বললাম সচিন টেন্ডুলকারকে বলা হয় গড অফ ক্রিকেট, সৌরভ গাঙ্গুলিকে গড অফ লেফট হ্যান্ড ড্রাইভ। তো তার কারণ হচ্ছে দে আর স্কিলড, দে আর প্রফেশনাল। আমরা গডকে যে আমাকে আশীর্বাদ দেবে, তা আমার এক অ্যাস্ট্রোলজার বলেছিলেন কোনো পাথর টাথর লাগবে না, প্রত্যেক দিন বেরোনোর সময় মা বাবাকে প্রণাম করবে, তারাই তোমার ভগবান। মাকে প্রথমে, বাবাকে পরে।
সো মা চলে গেছেন 2018-তে, এখনো ওই মায়ের ছবিতে করে বাবা আছেন ভগবানের আশীর্বাদে। বাবাকে আই লাইক দ্যাট আনসার ভেরি মাচ। এবার তুমি বলো স্কুল কলেজ স্কুল কোথায়? স্কুল আমার হাওড়া থেকেই আমার করা। স্কুলের নাম হচ্ছে প্রজ্ঞানানন্দ স্কুল। ওখান থেকে একদম খাঁটি বাংলা মিডিয়াম স্কুল, যেটা বলে অল বয়েজ স্কুল। জীবনের অনেক রস আমি বঞ্চিত, কিন্তু আমার কোনো খেদ নেই, কারণ ধন্যবাদ আমার স্যার এবং আমার সহপাঠীদের। আমার স্কুল থেকেই আমি নাটক করা শুরু করি। আমার নাটকের পথ চলা স্কুল থেকেই প্রচুর সুযোগ পেয়েছি আমার প্রজ্ঞানানন্দ স্কুল থেকে। তো সেখান থেকে আমি বলতে পারি যে ওই যে একটা এক্সপোজার মঞ্চে, মানে অনেকে তো থাকে যে মঞ্চে উঠলে তারা হয়তো তারা এমনিতে খুব ভালো কথা বলতে পারে, কিন্তু ওই যে হ্যাঁ মানে একটুখানি তোতলে যায়, মানে সেটা খুব ন্যাচারাল, স্বাভাবিক। কিন্তু আমার সেই ভয়টা আস্তে আস্তে কেটে গেছিল, এবং যখন ওই স্টেজে উঠতাম, অন্ধকার হয়ে গেছে, কালো 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 মাথাগুলো, তখন আমি একটা এনার্জি পেতাম। একদম ওই এনার্জিটা আপনিও জানবেন অবশ্যই। হ্যাঁ, মানে ওটা তখন মনে হয় যে এই পৃথিবীতে তুমি বলছো আর সবাই শুনছে। একদম একদম, ওইটা খুব ভালো লাগে আমার। কলেজ তারপরে হচ্ছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পার্ক স্ট্রিটে, দেশের অন্যতম সেরা কলেজ আমি মনে করি, কারণ পড়াশোনা আমি যা শিখেছি সেন্ট জেভিয়ার্স থেকে আমার খুব জীবনে কাজে লেগেছে, এবং সেখানেও আমি নাটক করার প্রচুর সুযোগ পেয়েছি। মানে ইনফ্যাক্ট বাংলা নাটক করে, অনেকে বলে সেন্ট জেভিয়ার্স পুরোটাই ইংলিশ, বাংলা ডিপার্টমেন্ট খুব অ্যাকচুয়ালি তাই। এবং আমি সেখানে যে বেঙ্গলি লিটারারি সোসাইটি ছিল, আমি তার একদম সেক্রেটারিও ছিলাম। তুমি ইংলিশ লিটারি সোসাইটি আছে, সেখানে কিন্তু আমার স্ত্রী, তুমি জানো, সেন্ট জেভিয়ার্স ইংলিশ অনার্স, সেন্ট জেভিয়ার, তারপর জেএনইউ থেকে এমফিল করে, তারপর পিএইচডি করে, সেন্ট জেভিয়ার 31 বছর পড়াচ্ছে, এবং গত 18 বছর ধরে এই লিটারেরি, এবং তাই জন্য বাংলার ইয়েতে মানে একটা বিশাল একটা কর্মকাণ্ড হতো। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের সময় বা যাবোৎসবের আগে যে আমাদের যে ছোটখাটো যে ফাংশন গুলো হতো, তারপর এক্সটেম্পোর কম্পিটিশন হচ্ছে, লেখা কম্পিটিশন হচ্ছে, দারুণ এই এক্সপোজার গুলো আমি জেভিয়ার্স থেকে পেলাম। তারপরে আমি যখন মাস্টার্স করতে গেলাম আইআইটি বোম্বেতে, সেখানে বিশাল বড় বাঙালি কমিউনিটি আছে। হ্যাঁ, ওদের বেঙ্গলি কমিউনিটি যেখানে আছে, সেখানে বিজয়া দশমীর ফাংশন হচ্ছে, সরস্বতী পুজোর সময় হচ্ছে, এবং সেখানে গিয়ে যেটা আমার হলো যে হিন্দি নাটক করা। তখন আমি জানতে পারলাম, মানে ওই এক্সপোজারটা আমার ছিল না, যে হিন্দিতে যে যেটা ওই পথনাটিকার যে ব্যাপারটা হয়, পথনাটিকা, সেটা বাংলাতে হয়তো একটু কম, কিন্তু হিন্দিতে প্রচন্ড বেশি হয়। এখানে মুভমেন্টও তো সোশ্যাল মুভমেন্টটা হয়েছে তখন, সেই সময় 2010-11 সময়টাতে। তো ওইখানে ওই হিন্দি নাটক করা, পুরো অল ইন্ডিয়া লেভেলের ছেলেমেয়ের সঙ্গে মেশা, ওই ব্যাপারটা, কাজে এই এক্সপোজার গুলো আমার জীবনে প্রচুর কাজে লেগেছে। আজকে যেখানে তুমি দাঁড়িয়ে আছো, সেখানে তোমার স্কুল কলেজের কন্ট্রিবিউশন কতটা? বিশাল বিশাল। মানে আমরা বলি না যে বাংলা মিডিয়াম স্কুল কিছু শিখতে পারবে না, এটা একদমই ঠিক নয়। মানে আমি বলতে পারি যে আমার স্কুল হয়তো বিশাল নামী স্কুল নয়, কিন্তু ওই যে আমাকে বুঝিয়ে দেওয়া যে জীবনে তুমি ভয় পাবে না, এবং ওই যে একটা বলে যে সুস্থ প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা শুধুমাত্র পড়াশোনার প্রতিযোগিতা নয়। ক্লাসে হয়তো আমি 1 থেকে 5-এর মধ্যে থাকছি, কিন্তু সেটাই আমার জীবনের লক্ষ্য না। আমার জীবনের লক্ষ্য হচ্ছে যে আমি যে চিন্তা ভাবনাটা করছি সেটা আমি অন্যকে বোঝাতে পারছি কিনা, এবং অন্যের যে বিপরীত বা বিরুদ্ধ যে চিন্তা ভাবনা আছে, যে মত, সেটার সঙ্গে আমি কিভাবে যুক্তিতর্ক দিয়ে তার সাথে ওই হেলদি কনভারসেশন করতে পারছে কিনা। অর্থাৎ আমি কাউকে আক্রমণ করছি না, ঠিক ঠিক, আমি নিজের মতটাও বলছি, আমি অন্যের মতটাও শুনছি, নিয়ে দুটোর মধ্যে যত মত তত পথ, তাই তো ঠাকুর বলে গেছে। তো সেটা আমার স্কুল থেকে এসেছে। ও এক্সেলেন্ট। আমি কেন তোমায় জিজ্ঞেস করলাম, তুমি তো জানো যে আমি একটা টেকনো ইন্ডিয়ার সাথে গত 18 বছর, 17.5 বছর ধরে আছি। আমি আসলে যেহেতু নিজে সিনেমা করেছি, সিরিয়াল করেছি, মোটিভেশন টকিং করি, এবং এই প্রোগ্রাম করি টেলিভিশন, সবাই বলে, অনেকে এসে বলে, স্যার আমি একটা সিরিয়াল করবো, আমি একটা সিনেমা করবো। তাহলে কি পড়ছে? একটা ছেলে স্পেসিফিক্যালি মনে হয় কম্পিউটার সায়েন্স পড়ছে। আমি দেখ বাবা, আমি সিরিয়াল করে দেখেছি, লোকেরা খুব ইনসিকিউর প্রফেশন, আগে একটা ডাল ভাত খাওয়ার মতো কিছু করে নে, এবং তারপরে মানে ইউ ফলো ইউর প্যাশন। তুমি যদি সত্যি, ইনফ্যাক্ট শুভেন চ্যাটার্জি এসেছিলেন, যিনি তবলা মাইস্ত্র, তিনি বলেছিলেন তার ছেলেকে সম্বিতকে বলেছিল, দেখ তুই 7 দিন সময় দিলাম, ও তবলাবাজি কিন্তু বিরাট যে পয়সা হবে তা না, বাট ইফ ইউর প্যাশন ইজ তবলা, ও সেন্ট জেভিয়ার্সে পাস করেছে। তো অ্যান্ড আফটার 7 days বাবা আমি দেখলাম এটা ছাড়া আমার কিছু হবে না, আমি এটা করে। সো ইট ডিপেন্ডস অন, কিন্তু বেসিক এডুকেশন তো এভরিওয়ান, আমার 485টা এপিসোড হয়েছে, 450 এভরিওয়ান সেড দ্যাট বেসিক এডুকেশন ইজ ভেরি দরকার। এবার তুমি বলো যে তোমাকে তো লোকে চেনে অ্যাকচুয়ালি তোমার বংশটের জন্য, তুমি এই তোমার ইনফ্যাক্ট লোকে আমি করে বলতে পারি,
লোকে জানেই না যে শুভম সেন্ট জেভিয়ার্স থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছে, আইআইটি বম্বে থেকে তাই নিয়ে মাস্টার্স করেছে, এবং করে তারপর কি করেছো বলো একটুখানি লোককে আমার অন্য দিকটা হেলে দেবে। মানে যেমন হয় মোটামুটি পড়াশোনায় ভালো হয়েছিলাম, এক্স্যাক্টলি। না না, ক্যাম্পাস থেকে চাকরি পেয়েছিলাম, এমএনসি তে একটা ব্যাংকে চাকরি পেলাম, সেখানে বহু বছর কোন কাজ bank? করেছি। থাক ওই নামগুলো এখন উচ্চ থাক, প্রফেশনালি এটা আমি পুরোটা আনতে চাই না সামনে। তারপরে এখন একটা কনসাল্টিং ফার্মে আমি কাজ করি। তো আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, মানে সোম থেকে শুক্র আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ, আর শনি রবি আমি আর একটা আলাদা মানুষ। শুধু আপনারা যারা ওকে দেখেন বংশটে দেখে মনে হবে কি বাট বকছে কিংবা মজা করছে, এবং একটু তো না এসে পারেন না, কিন্তু সেই ব্যক্তিটার মানে আমার জয়ের পথে সঙ্গে সুজয় করা এটাই আমার সাফল্য মনে হয়, যে এই সাফল্যের নিরিখে এই যে সামনে যে পরিচিত হওয়া, তার পেছনের লোকটাকে এক্সপ্লোর করাই এই প্রোগ্রামটার আমার মূল উদ্দেশ্য ছিল। অ্যান্ড আই কিপ অন ফাইন্ডিং পিপল। সব সময় তো পাওয়া যায় না, 485 সপ্তাহ ধরেই পাওয়া যায় না, কিন্তু এরকম মানুষকে যখন পাই তখন আমার খুব এক্সাইটেড লাগে। চেনেন বংশট হিসেবে, চেনেন মজা করার পেছনে, তার পেছনে একটা ব্যাচেলার্স আছে, একটা মাস্টার্স আছে ফ্রম আ প্লেস লাইক আইআইটি, এবং মাল্টিন্যাশনালগুলো নাম করলো না, সেইগুলো মাল্টিন্যাশনাল ব্যাংকস, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড যে কনসাল্টিং কোম্পানির কথা বলে ইজ ওয়ান অফ বেস্ট কনসাল্টিং অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে শনি রোববার এটা। কিন্তু দেখো এখন একটা কামিং ব্যাক টু বেসিক্স, যে তোমার ফেসবুক দেখে মনে হবে যে তোমার চেয়ে সুখী লোক কেউ নেই, আর এখন তো জানার পর বলবে যে তো প্রচন্ড। বাট ডিড ইউ ওয়াজ ইট স্মুথ অল দ্য ওয়ে, বাট অর ইউ হ্যাড আ নাম্বার অফ চ্যালেঞ্জেস ইন ইউর পাথ আর কি? না মানে পড়াশোনার দিক থেকে আমার খুব একটা চ্যালেঞ্জেস ছিল না, কারণ আমি পড়াশোনা করতে ভালোবাসি, আমি এখনো পড়াশোনা করি, আমার খুব ভালো ইয়ে করতে, এবং সেজন্য আমি স্মুথলি চাকরি বাকরিও পেয়ে গেছিলাম। এবার যেটা স্যার একটু আগে বললেন যে ওই ভাত ডালের ব্যবস্থা করে নিতে হবে, এটা বেসিক একটা কিছু দরকার, বেসিক এডুকেশন, আর বেসিক আমি আমার নিজের রোজগারটুকু একটুখানি থাকছে কিনা, তারপরে তো প্যাশনটাকে ফলো করতেই হয়। তো সেটা আমার ছিল, বেসিকের থেকে তো বেশি আমার হয়ে গেছিল। কিন্তু এই প্যাশন, যে নাটক করব বা লিখবো, স্ক্রিপ্ট লিখবো, এটা আমার ছোটবেলা থেকে যেহেতু ছিল, সেজন্য আমি ভাবতাম যে অনেকগুলো চাকরি করার পরে ভাবছিলাম যে মনের খিদেটা মিটছে না, মানে ব্যাংক ব্যালেন্স আছে, সবকিছুই আছে, কিন্তু মনের খিদে মিটছে না। হ্যাঁ, এবং সেখানে আমি যে পরিচিতি পাচ্ছি সেটা হচ্ছে খুব সীমিত একটা গণ্ডির মধ্যে, কিন্তু আমি সবসময়তেই পরিচিতি পেতে চাই এই ভেবে যে আমি একটু হলেও অভিনয়টা হয়তো করতে জানি এবং একটু হলেও স্ক্রিপ্ট লিখতে জানি। তো সেই পরিচিতিটা আমার কাছে অনেক অনেক বেশি জরুরি। আমি শর্ট ফিল্ম করা শুরু করলাম, শর্ট ফিল্মগুলো কয়েকটা বেশ পরিচিতি পেলে, অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পেলো। তারপরে করোনা চলে এলো, তখন মনে হলো যে শর্ট ফিল্ম তো এভাবে করা সম্ভব নয়, একটুখানি নিজে নিজেই বানাতে হবে, সবাইকে আমি পারছি না সঙ্গে, তখন আমি নিজে নিজে বানাতে শুরু করলাম। তখন থেকেই বংশটা শুরু। হ্যাঁ সরি, তো তখন থেকে বংশটা শুরু, এবং লোকজন আস্তে আস্তে পছন্দ করতে শুরু করলো, এবং এখন আশা করা যায়। শুভমের এই কথাগুলো শুনে আমার এত ভালো লাগছে, তার কারণ হচ্ছে শুভম যদি আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আই শেয়ার দ্য সেম প্রিন্সিপাল অফ লাইফ। কিছুতেই মনে হচ্ছিল যে পরিচিতিটা হচ্ছে না, আই ওয়ান্ট পরিচিতি, অ্যান্ড তার জন্যই জয়ের পথে সঙ্গে সুজয় আসা, তার জন্যই সিরিয়াল করা, সিনেমা করা, গান করা। শুভম, আমরা প্রথমার্ধে একদম শেষে চলে এসেছি। আমার প্রত্যেক দিনের একটা থাকে যে আই কিপ অন বিলিভিং দ্যাট মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্ত জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সে বিল গেটসও ফেরত পাবে না, হোয়াট এভার বিলিয়ন্স অফ ডলার্স হিয়ার। তোমার ইউ আর ভেরি ইয়াং, লট অফ টাইম টু গো। আমরা প্রার্থনা করি যে তুমি সুস্থ থাকো, প্রফেশনাল পার্সোনাল লাইফ ভালো হোক, কিন্তু স্টিল টিল ডেট এনি মোমেন্টস উইচ ইউড লাইক টু চেরিশ ফর দি রেস্ট অফ ইউর লাইফ। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই নিরিখে, যে তুমি জানো তো আধ ঘন্টার টক শো কেউ আজকাল দেখে না। সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড, উইল এডিট ইট ইন্টু স্লটস, যে শর্টসের মতন করে। তার মধ্যে এই যে মোমেন্টসটা খুব ইম্পর্টেন্ট। সো এনি মোমেন্টস অফ লাইফ উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। অ্যাকচুয়ালি দুটো মোমেন্ট আছে। প্রথম মোমেন্টটা হচ্ছে আমি আমার 13th ডিসেম্বর আমার জন্মদিন, 2012 13th ডিসেম্বর, তখন আমি আইআইটিতে, এবং আমার ফাইনাল ইয়ার ক্যাম্পাসিং চলছে। আমাদের ক্যাম্পাসিং শুরু হয়েছিল মোটামুটি 2nd বা 3rd ডিসেম্বর থেকে। প্রথমে অনেকগুলো খুব ভালো ভালো কোম্পানি এসছে। এবারে কি হয় যে বিটেক এর সাথে এমএসসির কম্পিটিশন, এবং অফকোর্স বিটেক আর একটু হলেও হেড আছেই। তো একদম সব কোম্পানিগুলোর মধ্যে প্রচন্ড কম্পিটিশন হচ্ছে, এবং আমরা ক্যাম্পাসিং এ বসছি,
হচ্ছে না সবকটাতে। 13 ডিসেম্বর আমি আমার জীবনের প্রথম চাকরি পেলাম ক্যাম্পাসিং থেকে, আমার জন্মদিনের দিন। ওই দিনটা আমার মনে হয় যে জীবনের সেরা দিন আমার কাছে, একদম মানে তার থেকে ভালো দিনে হতে পারে না। আর সেকেন্ড যেটা আমার কাছে খুব প্রিশিয়াস মোমেন্ট, 2022 সালে এরকমই একটা ডিসেম্বর মাসে, সবকিছু আমার ডিসেম্বরই হয়, আমার ছেলে জন্মায় ব্যাঙ্গালোরে। আমি যখন ওর প্রথম মুখটা দেখি মনে হয়েছিল যে আমার ভবিষ্যৎ। তো তার থেকে মানে মূল্যবান সময় আমার কাছে। এইটা কিন্তু বংশটা আপনারা পাননি, এটা কিন্তু আপনারা জয়ের পথে সঙ্গে সুজয় পেলেন। এবং আমার ধারণা এই যে ওর যে এই যে একটা ব্রিলিয়েন্ট একাডেমিক ক্যারিয়ার উইথ দ্য বেস্ট অফ দ্য ইনস্টিটিউশনস ইন দ্য কান্ট্রি, এটাও জানেননি। সো কিপ অন ডুইং গুড ওয়ার্ক, প্যাশন ফলো করুন, তার সাথে বেসিক জায়গাটা যদি, তাহলে ইউ কাম উইথ লট অফ কনফিডেন্স। একটা চলে আসছি একটা ছোট্ট বিরতিতে। তার আগে ফার্স্ট program of this year, I wish all of you a very happy new year in 2026. এই বছর যেন সবার খুব ভালো কাটে, এই বছরে যেন নিউ অপরচুনিটিস আছে, এবং কিছুই কিন্তু চেঞ্জ করবে না, ট্রাস্ট মি। নতুন বছর এসছে বলে যে কিছু চেঞ্জ করবে, নাথিং উইল চেঞ্জ। লোকেরা চেঞ্জ করবে না, প্রবলেম চেঞ্জ করে, এভরিথিং উইল বি দি সেম, বাট we have to keep on doing at a positively at life. 5টা সাজেশনস আজকে আমার জন্য, আই ডকুমেন্টেড দ্য 5টা সাজেশন ফর দিস। One is you should be health wise happy. Healthy life is the key to success of any profession you do. শরীর ভালো থাকলে কিন্তু কিচ্ছু ভালো হয়, দেখবে একটা কেড়ে আঙুলও কেটে গেলে ভীষণ অশান্তি হয়। তো ইউ শুড বি হেলথ ওয়াইজ হ্যাপি, এবং হেলথ ওয়াইজ হ্যাপির জন্য আমাদের ডায়েট ঠিক করতে হবে, আমাদের একটু ডিসিপ্লিন লাইফ ঠিক, একটু ডায়েট ঠিক করতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং অল দিস উইল increase our power of concentration and we will have a happy life. The second one is conserve energy. Energy can neither be created nor be destroyed, can be only converted. So conserve energy, যাতে ভালো কাজে এনার্জিটা আমরা ব্যয় করতে পারি। You know that সব সময় ডাকলেই চলে যাব, ইটস নট লাইক দ্যাট। এ করবো যে আমার কি যাওয়া, আমার কি ওখানে গিয়ে কোনো ভ্যালু এডিশন হচ্ছে, ডু আই অ্যাড এনি ভ্যালু টু দ্যাট? রিয়াক্ট করবো না, ইজি টু বলা, ডিফিকাল্ট টু ফলো। রেসপন্স করবো, যদি রিয়াক্ট না করি, রিয়াকশনের এটা ঠিক হবে না। না বলতে শিখতে হবে, কোনো কোনো জায়গায় না বলতে, সব ডিপ্লোমেসি করতে গিয়ে একদম সব জায়গায় হ্যাঁ বলে দিলে হবে না। অ্যান্ড অশান্তি ছাড়ি, কি আল ইজ ওয়েল, বাকিটা। দি থার্ড ইজ লিভ কম্পিটিশন। কাউকে, আমার কম্পিটিশন আমার সাথে, গতকালের আমি, আজকের আমি, আগামীর আমি, ওই কম্পিটিশন নিয়ে অশান্তির মধ্যে আমরা যদি এই বছর এটা প্র্যাকটিস করতে, কোনোটাই কিন্তু এমনি এমনি হবে না। উই কিপ অন প্র্যাকটিসিং। বলে যে ডাজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট? নো, practice doesn't make, practice only makes permanent whatever you practice. So try to have perfect practice, have a guru, have a mentor who will do that. The fourth rule of success, keep your light heart. একটু হালকা থাকি, সবসময় একটু হালকা থাকি। যারা অন্যায় করেছে, মনে হচ্ছে আমার অন্যায় করেছে, forgive them, যা চলে যা। And অনেক internal peace, you will get internal peace. Fifth এবং আমার last suggestion for this year is every night, প্রত্যেক রাত্রে জিজ্ঞেস করি যে আজকের দিনটা আমি এথিক্যালি ঠিক করে কাটিয়েছি তো, আজকের দিনে ডেল্টা এক্স পজিটিভিটির দিকে গেছি তো, আমি একটু কিছু শিখেছি তো, আমি আমার টাইম দিয়েছি তো। আমার টাইম কিন্তু ফিরে আসবে না, বললাম না যে মোমেন্টস মেক আ লাইফ, টাইম ফিরে আসবে না। যতদিন মা বাবা আছে জানবেন দে আর দ্য বেস্ট পিপল, দে আর ইউর গড। হ্যাভ টাইম উইথ দেম, হ্যাভ টাইম উইথ ইউর ফ্যামিলি। সময় ফিরে আসবে না, এবং তাহলে 2026 যখন চলে যাবে, ইউ উইল হ্যাভ হোলসাম হ্যাপি ইয়ার। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। পথে সঙ্গে সুজয়। চলে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 485তম, 485th এপিসোড, 485th উইক। আজকের সপ্তাহে আপনাদের আমার অতিথি, স্পেশাল অতিথি, আপনাদের চেনা মানুষ, সোশ্যাল মিডিয়া চেনা মানুষ, বং শটের শুভম চৌধুরী। শুভম, তোমাকে তো সবাই অ্যাকচুয়ালি কন্টেন্ট মেকার হিসেবেই চেনে। প্রথমার্ধ যারা দেখেছেন তারা দেখেছেন, হি ইজ আ এক্সপার্ট ইন ডেটা অ্যানালিটিক্স, হ্যাভ হিজ মাস্টার্স ফ্রম IIT বম্বে, ব্যাচেলার্স ফ্রম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। একটু যদি ফ্যামিলির কথা বলো, যেরকম তোমার এই পার্সোনাল কথা বললে ইট উইল গো ডাউন উইথ দ্য পাবলিক আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম।
ফ্যামিলির কথা বলে আমি দেখেছি ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স, মানে আফটার অল তোমার ছেলে হওয়ার কথা বলে একটু যদি স্বামী, তোমার স্ত্রী, বাচ্চা, বাবা মায়ের কথা বলো আর কি। হ্যাঁ, আমার বাবা আমার একজন ইন্সপিরেশন বলতে পারি আমি, এবং অবশ্য মা তো বটেই, কারণ মায়ের তো সবসময় নীরবেই কাজ করে যায়। তো যখন মানে ছোটবেলাতে দেখতাম যে মা রাত্রি জেগে জেগে বাবা নোটগুলো বানিয়েছে আর মা সেগুলো পুরো উত্তরগুলো লিখে রাখছে, সেটা আমি পরের দিন উঠে আমি পড়বো। তো এই জিনিসগুলো এখন হয়তো আমার মুখে একটুখানি স্বীকার করতে লজ্জা পাই, মা এগুলো করেছে। মা তো আমার বিশাল ডক্টরেট নন, কিন্তু তার স্বল্প শিক্ষা দিয়েও যেগুলো করে গেছেন, তখন এই ক্লাস 7-8 পড়াশোনাগুলো এখন মনে হয় যে কাজে লাগে না। ইতিহাস ভূগোল কি পড়েছি, কি এসে যায়, কিন্তু তখন না পড়লে আমি মানে কেউ এই জায়গায় আসতে পারে না। তো সেটাকেও অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বাবা আসলে আমার লেখালেখির হাত পুরোটাই বাবার থেকে এসছে। বাবা কি করতেন? বাবা ব্যাংকে কাজ করতেন, বাবা ম্যাথমেটিক্স নিয়ে পড়েছেন, মাস্টার্স করেছেন। তো এই আমার সবকিছু আমার বলতে পারি যে আমি নিজেকে বাবার মতনই করার চেষ্টা করেছি, হয়তো পুরোটা করতে পারিনি। তো বাবা সবকিছু সামলেছে একলা হাতে, পুরো পরিবারকে টেনেছে, এবং বড় পরিবার ছিল, বাবা টেনেছে। এবং বাবা একটা কথা বলতো যে ছেড়ে খুব সহজেই চলে যাওয়া যায়, কিন্তু যারা রেসপন্সিবিলিটি নিতে পারে তারা হয়তো জীবনের সব আনন্দ উপভোগ করতে পারে না, কিন্তু তারপরে কখনো একটা সময়ের পরে গিয়ে মুখে একটা হাসি থাকে যে রেসপন্সিবিলিটি আমি নিতে পেরেছি, পূরণ করতে পেরেছি। তারা হয়তো জীবনে সবকিছু আনন্দ পায় না। তো মানে forget a lot of things in order to achieve something. বাবার মতন আমি হতে পারিনি, হলে হয়তো আরো ভালো হতো, অত যদি গ্রেট মাইন্ড যদি আমার থাকতো। বাবা লেখালেখি করতে খুব ভালোবাসে এবং এখনো লেখে, সাহিত্য নিয়ে চর্চা করে বাবা কাজে, এবং মানে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গায়। এবং বাবা বলে যে রবীন্দ্রসঙ্গীত, খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মতন আনন্দ পৃথিবীর আর কেউ দিতে পারে না। তো এইগুলো না, আমি আমার গান গাই না, আমি আবৃত্তি করতে খুব ভালোবাসি। তো ছোটবেলায় পড়তাম, প্রাইজ টাইজও পেয়েছি, এবং সব এগুলো বাবার থেকেই পাওয়া আর কি। এবং মা কি করতেন? মা আমার একদমই মানে হোম মেকার, যেটা সব থেকে কঠিন কাজ পৃথিবীর, একদম। হ্যাঁ, মানে যে কোনো প্রফেশনাল ইন্ডাস্ট্রি থেকে সব থেকে কঠিন কাজ। এবং তারপরে আমার ওয়াইফ মোটামুটি আমার সাথে সেম ফিল্ডেই কাজ করে। ওর সব থেকে বড় যে অবদান আমার এই পুরোটার পেছনে, সেটা বলতে পারি যে ও বিরক্ত হয় না। মানে কোথাও বেড়াতে গেলে আমি যে কমেডির রিল তৈরি করছি বা কিছু, ও হয়তো ওই সময়টা ছেলেকে দেখছে। কাজে এইটা মানে শুনে মনে হতে পারে এটা কি এমন ব্যাপার, বাট এটা বিশাল বড় একটা ব্যাপার যে ও কোনো কিছুতে বিরক্ত হয় না, বা বিরক্ত হলেও সেটা অন্তত প্রকাশ করে না। তো এই যে সাহায্যগুলো, ও হয়তো আমাকে স্ক্রিপ্ট লিখে সাহায্য করছে না বা আইডিয়া দিতে পারছে না, বা কখনো কখনো দেয়ও, তো এইটা আমার কাছে একটা বড় পাওনা। এক্সেলেন্ট। এবার বলি যে আমরা যতই বলি, মানে যতই দেখাই যে উই আর হ্যাপি, আমরা কখনো তো স্ট্রেসড হই কখনো। তাই জন্য আমি বলি যে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফর শর্টস ক্রিয়েশন, সেটা হচ্ছে যে আমরা কিছু একটা হবি পারসিউ করি, যে আমাদের মি টাইম। তোমার হবি কি এই শর্ট করা, নাকি উই হ্যাভ আ ডিফারেন্ট হবি অলটুগেদার? না, আমার একদম হবি এইগুলি। আমার হবি হচ্ছে লেখালেখি করা। আমার হবি হচ্ছে একদমই লেখালেখি, সেটা কবিতা, গল্প হতে পারে। সেটা মানে আমার তো ছোটবেলাতে যখন আমি সত্যজিৎ রায়ের কোনো বই পেয়েছিলাম, ওই সত্যজিৎ রায়ের গল্প 101 বলে একটি বই আছে, প্রচুর গল্প আছে, ছোট ছোট গল্পগুলো, সেখান থেকে আমি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতাম। তো আমার হবি হচ্ছে এটাই, প্যাশন হচ্ছে এটাই। এবং বংশট হচ্ছে আমার প্যাশনের জায়গা। হ্যাঁ, মানে বংশট হচ্ছে আমার, সত্যি কথা বলতে কি, আমার একটা বড় সন্তান বলতে পারি। মানে বংশট ছাড়া আমি চলতে পারবো না, এটা আমার সম্পূর্ণ নিজস্ব জগৎ, এখানে আমি মালিক, আমি সর্বেসর্বা। এক্সেলেন্ট। আজকে শুভমের সাথে কথা বলে খুব ভালো লাগছে, এখানে আমার অনেকগুলো, অনেক ছোট কিন্তু অনেকগুলো জিনিস মিলে যাচ্ছে। একটা হচ্ছে এই কাজ করে প্যাশন ফলো করা, ওর যে বংশটটা সন্তান, এই জয়ের পথের সঙ্গে সুযোগটা আমার খুব, যে আমি কারো থেকে কোনো হেল্প নিয়ে এটা করিনি, যে বাবা আমার অতিথি আমি নির্বাচন করব, আমি তার প্রশ্ন ঠিক করবো। সো মানে ইটস আ প্লেজার টকিং টু। এবার বলি, তুমি কবিতা বলো, যদি 4 লাইন কবিতা আমার দর্শকদের জন্য বলো এই মুহূর্তে, যে কোনো, মানে ইট মে বি এনিথিং আন্ডার দ্য সান। আমার মধুসূদন দত্তের একটা কবিতা হঠাৎ করে খুব মনে পড়ছে, এটা আমার ক্লাস 8-এ পড়েছিলাম, বা বঙ্গভাষার প্রতি। জাস্ট একটুখানি বলছি। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন। মজিনু বিফল তপ অবরণ্যে বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন।
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, পালিলাম মাতৃসুখে পাইলাম কালে, মাতৃভাষার উপখনি পূর্ণমণি জালে। হয়তো একটু ভুল হতে পারে, ক্ষমা করে দেবেন, কিন্তু অনেক বছর আগে পড়া, খুব ভালো, খুব প্রিয় কবিতা। এবার একটা বলি, তোমার যে লোকে তোমার যার জন্য চেনে, পাবলিক পরিচিতি, বংশটের যে তোমার সবচেয়ে বেশি ভিউজ হয়েছে এরকম একটা, যদি কিছু একটা ইফ ইউ জাস্ট ক্যান। হ্যাঁ, মানে এটা লোকে পছন্দ করে, আমার ওই দুষ্টু কাকু একটা, হ্যাঁ কাকা, এটাও তোমার আমার খুব ভালো লাগলো। তুমি রিসেন্টলি করেছো লাস্ট দুটো ভিডিওর সেকেন্ড লাস্ট, একটা তো আজকে সকালে করেছো, তার আগে হ্যাঁ শিল্পপতি নিয়ে, হ্যাঁ বলি ছিল, তুমি ভয় করে না এসব কথা বলো যে তুমি যে আমার মনে হয় যে সোশ্যাল ইস্যু নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে তো আমরা চোখ কান বন্ধ রেখে আছি। এবারে আমারটাকে টুক করে কেটে দেবো, এত ভালো, মানে সবকিছু নিয়ে হয়তো কথা বলা সম্ভব নয়, পলিটিক্যাল হয়ে যাবে। আমার একটা প্রত্যেকের একটা পলিটিক্যাল ভিউ থাকে, কিন্তু আমি মনে করি সেই পলিটিক্যাল ভিউটা অ্যাটলিস্ট আমরা কেউ আনতে চাই না, এটা ঠিক আছে। হ্যাঁ, বাট ওই ক্যারেক্টারগুলো আমার বেশ পছন্দের ক্যারেক্টার, লোকে খুব পছন্দ করে। বলো তুমি একটা, যে কোনো একটা, এনিওয়ান। এটাতেই তাহলে বলে দিতে পারি, এটাতেই বলা যেতে পারে। হ্যালো, আমি একজন খুব দুষ্টু শিল্পপতি। এই শিল্পীর প্রতি ভাববেন না যেন, আর্ট নিয়ে না আমার কোনো ইন্টারেস্ট নেই। আর্ট মানে আমি বুঝি এ ফর আরাবল্লী, আর ফর রিকনস্ট্রাকশন, টি ফর টাকা। মানে পাহাড় জঙ্গল দেখলে না আমার বেশ কি বলবো ভালো লাগে না, মানে পাহাড়ে গেলে লোকে ঠান্ডা লাগে বমি, সেই জন্য আমি না পাহাড়গুলোকে একটুখানি কেটে ছোট করে দিতে চাই। এই এবার বলি যে তুমি তো একটা প্রফেশনাল লাইফে একটা অনেকটা এগিয়ে গেছো, অনেক বাকি আছে, এইটা শুরু করেছো, আগামী দিনে তোমার পরিকল্পনা কি? এমনি অন্য কিছু হলে ক্রিয়েটিভ লাইন বলে আমি এটা প্রশ্নটা আরো বলে আগামী দিনে, তার কারণ হচ্ছে এমনি তো এআই এত ডিসরাপশন করছে যে লোকে আগে বলতাম 5 বছর বাদে কি করবে, লোকে জানেই না 5 বছর বাদে, 5 মাস বাদে কি হবে, কিন্তু আগামী দিনের তোমার পরিকল্পনা কি? প্রফেশনাল যে লাইফে সেখানে নিজেকে প্রচুর আপগ্রেড করা, কারণ আমি আমার চাকরি প্রচন্ড ভালোবাসি, এবং চাকরি ভালোবাসা মানে এই নয় যে আমি মানে একদম 24 ঘন্টা খাটছি, আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে মেনটেন করে আমি আমার এই কাজগুলোকে খুব ভালোবাসি। এই সংখ্যা, নাম্বার সবকিছু নিয়ে এগুলো আমার খুব পছন্দের একটা বিষয়, এবং একটা প্যাশনই হয়ে গেছে একটা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যেহেতু বংশটা আমার সন্তান, কাজে সন্তানকে আমাকে বড় করতেই হবে, সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি বংশটকে আরো বড় হিসেবে দেখতে চাইছি। আমি বংশটকে হয়তো মানে এই যেমন ধরুন আমি ইনস্টাগ্রামে প্রচুর প্রমোশনাল ভিডিও যেগুলো করি, তাহলে কেন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবেও করা যায় না বংশটা? একদম। সেখানে তো আমি সবকিছুতে পার্ট নিতে পারবো না, কিন্তু আমি সেখানে লোকজনকে হায়ার করব, তারা করবে, স্ক্রিপ্ট আমি লিখবো, আমি পুরো ওভারঅল দেখে নেব। তো এই যে একটা বড় চিন্তা ভাবনা আমার কাছে আছে, এবং সেটা আমি এই বছর থেকে আস্তে আস্তে শুরু করে দিতে চাই। কাজে একদিন হয়তো এমন আসবে যে বংশট একটা কোম্পানি হিসেবে গ্রো করবে, লোকে জানবে যে একটা বংশট বলে একটা কোম্পানি আছে। তো সেটা আমার পরিকল্পনা। তুমি 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 তো নিজেই স্ক্রিপ্ট লেখো, বংশটের স্ক্রিপ্ট তো তোমার নিজেরই লেখা, এবং তুমি স্ক্রিপ্ট লেখা তোমার ভালো লাগে বলছো। অভিনয় তুমি করেছো বলছো স্কুলে, অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবে করেছো। তো তোমার মানে সোশ্যাল মিডিয়া মানে সিনেমা, সিরিয়াল এগুলো করার ইচ্ছে করে না? ওটিটি, ওয়েব সিরিজ? হ্যাঁ, ইচ্ছে তো করে, কারণ অভিনয় করতে আমার সত্যিই খুব ভালো লাগে। মানে আমি তো নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর তো বলে লোকে, বাট আমি নিজেকে অভিনেতা হিসেবেই বলতে চাই। আমার খুব ভালো লাগে অভিনয় করতে। অ্যাকচুয়ালি বংশটা যেটা করে সেটা তো অভিনয়। হ্যাঁ, মানে লোকে বলে যে দাদা ব্লগিং করছেন, না, ব্লগিং এটা একদমই নয়, কোনো দিক দিয়ে ব্লগিং নয়। কারণ আমি সকালবেলাতে উঠে গামছা পরে দাঁত মাজতে মাজতে হ্যালো গাইস বলি না, এবং আমি আমার লাইফস্টাইল ব্লগিং আমি কখনো করি না। আমি যে ক্যারেক্টার গুলো প্লে করি তার সঙ্গে হয়তো আমার কোনো মিল নেই, মানে আমি সম্পূর্ণ আলাদা মানুষ যদি কেউ কথা বলেন আমার সঙ্গে। তো আমি অভিনয় করি, কাজে আমার অভিনয়টা আমার খুব ভালো লাগে করতে। এবং ওটিটি বা সিনেমাতে, সিরিয়ালটা হয়তো একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, প্রত্যেকটা একটা প্রস এন্ড কনস আছে, বা ওটিটি বা সিনেমাতে যদি কখনো সুযোগ পাই তো ডেফিনেটলি করব, ইচ্ছে তো আছে। আমাদের বেস্ট উইশেস রইল। এবার বলি, আমরা একদম প্রোগ্রামের শেষ দিকে, আমি এই প্রোগ্রামটা শুরু করেছিলাম 2016 সালে 2 জুলাই, এবং প্রথম থেকেই বলেছি যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই।
সোনার ছেলে সোনার মেয়ে সোনার সঙ্গে তো হয় না, কিন্তু আইডিয়াল, এবং মানে আমার যতটুকুনি কন্ট্রিবিউট করা সম্ভব, তাই জন্য এটা আমি একটা খুব কমার্শিয়াল শো করিনি। এখানে আমি অনেক লোক, যেরকম বন্ধন ব্যাংকের চেয়ারম্যান জহর সরকার কিংবা আহাস নেউটিয়ার মতন, সৌমিত্রবাবুর মতন এস্টাবলিশ লোকেরা এসছেন, সাবিত্রী দিয়ে এসছেন, সেরকম অনেক অ্যাসপায়ারিং মডেল, অ্যাসপায়ারিং অ্যাক্টর, অ্যাসপায়ারিং অ্যাকাডেমিশিয়ান সবাই এসছেন। আমার তোমার কাছে প্রশ্ন, তোমার কি মনে হয়, তুমিও তো এক্সেপ্ট দ্য পার্ট দ্যাট ইউ আর ইন মুম্বাই, মানে আইআইটি বম্বেতে ছিলে, ইউ আর বর্ন অ্যান্ড ব্রট আপ অ্যান্ড ওয়ার্কিং বাংলা, যে বাংলা কি সোনার বাংলা হওয়ার দিকে ঠিক মতো এগোচ্ছে? এটা না, মানে আমরা সবসময় একটা প্রত্যাশা করে থাকি যে কেউ করে দেবে, রাইট, কিন্তু এটা কিছুটা হলেও না, যাদের মনে হয় যে আমরা বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাব, তাদেরকে একটুখানি সামনে আসতে হবে। মানে আমি ঘরে বসে থাকলাম আর নিন্দে করে গেলাম, সেখানে আমার হবে না। তার জন্য কি করতে হবে, যে আমি যে কাজটাতে ভালো পারি করতে, তাহলে সেই কাজে আমি দেখবো যে আমি কিভাবে আরো এগোতে পারি, আমি কিভাবে আরো 10 জনকে জোটাতে পারি, তাদের অন্য সংস্থান আমি করে দিতে পারছি কিনা। সেটা হয়তো খুব সামান্যভাবেই হতে পারে, বা আমার যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা আমি অন্য কাউকে দিতে পারছি কিনা। তো সোনার বাংলা মানে কি, একটা আদর্শ জায়গা যেখানে সবার কাছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা আমাদের এনভায়রনমেন্ট তৈরি হবে। তো আমার পক্ষে সবকিছু সম্ভব না, হয়তো আমার কাছে শিক্ষা এবং সংস্কৃতি আছে, তো আমি সেই প্রসারটা ঘটাতে পারছি কিনা, বা অ্যাটলিস্ট মানুষের মূল্যবোধটাকে আমি জাগিয়ে তুলতে পারছি কিনা। এক্সেলেন্ট। এইটা আমার মনে হয় যে আমাদের যারা যারা রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করি তাদের নেওয়া উচিত, তবে সেটা আইডিয়াল বাংলা বলুন, সোনার বাংলা বলুন, সোনার ভারত বলুন, সেটা হবে। একটা প্রকৃত শিক্ষিত মানুষের যা উত্তর হওয়া উচিত, শুভম সেই উত্তরটাই দিয়েছে, এবং প্রত্যেক সপ্তাহের মতো তাই জন্য সেই কিউ ধরে বলা আমার আজকে আরো সহজ হয়ে গেল, যে সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা। চলে এসে একদম শেষ প্রশ্নে। আমার প্রত্যেক সপ্তাহে আমার যদি এপিসোডগুলো দেখো, দেখবে যে 7 রুলস অফ সাকসেস, এই কোনোটাই কিন্তু আমার 7 রুলস না, এস্টাবলিশ লোকেদের, সাকসেসফুল মনীষীদের যখন হয়তো ইন্টারভিউ থেকে কিংবা তারাও রুলস বলেছে তাতে কোলেক্ট করে নেওয়া, এবং কোনো দিনেরটা কপি পেস্ট না। তার কারণ এই যে আলাদা শব্দ, আমি বলি শব্দই বই, কিপ এ হ্যামারিং অন দ্য সেম টু, একটা ডেন্ট হবেই। আজ অবধি আমার প্রোগ্রাম কোটি কোটি লোক দেখেছে, বিকজ আই এম রানিং ইট ফর 9.5 years। আমি বলি তার মধ্যে 1% লোকও যদি মোটিভেটেড হয়ে থাকে, ইন্সপায়ার্ড হতে, আমার জব ইজ ডান, বিকজ আই ডিডন্ট আউট অফ মাই প্যাশন। তোমার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে সাফল্যের নিরিখেই, তোমাকে সফল মনে করেছে বলেই এখানে আমন্ত্রণ করা হয়েছে। ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। তুমি জানো আমি টেকনো ইন্ডিয়াতে অনেক বছর ধরে আছি, আমি স্টুডেন্টস নিয়ে কাজ করি, তাছাড়া সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি। তো এখন ইনিশিয়ালি ইট স্টার্ট উইথ স্টুডেন্টস, নাও ইটস ফ্রম 8 to 80 বিকজ আই হ্যাভ ট্রাভেল অল অ্যাক্রস দ্য গ্লোব। তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? আমার কাছে সাকসেস মানে হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আমার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, প্রতিভা আছে। এবারে না, ওই প্রতিভার বিকাশটা সবসময় হয় না। মানে আমার ক্ষমতা আছে কবিতা লেখা বা নাটক করার বা কোডিং করার, কিন্তু আমি একই জায়গাতে একইভাবে একই কাজ করে যাচ্ছি। তার মানে আমি যে কাজটা হয়তো 5 মাস ধরে খুব ভালো করছি, তারপরে 6 থেকে 12 মাসে সেটা আমার কাছে বোরিং হয়ে যাবে। কিন্তু জাস্ট আমি আমার ওই কমফোর্ট জোনে থাকবার জন্য আমি ওই কাজটা বারবার করে যাচ্ছি, সেটা কিন্তু সাকসেস নয়। মানে আমি একটা টাকা আমার আসছে, ইনকাম আমার হচ্ছে, বাট সেটা কখনোই জীবনের সাকসেস হতে পারে না। সেটা হচ্ছে জীবনকে আপনি মেনে নিয়েছেন এইভাবে, ঠিক আছে, সেটা যদি আপনি করতে চান তো ফাইন। কিন্তু সাকসেস হচ্ছে তখনই যখন আপনি নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন, আপনি নিজের প্যাশন ফলো করার জন্য আপনি প্রফেশনাল এবং প্যাশন দুটাকে একসঙ্গে নিয়ে চলতে পারছেন, এবং আপনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারছেন। আপনি কাউকে উদ্বুদ্ধ করার দরকারও নেই, আপনি নিজেকে উদ্বুদ্ধ করছেন যে আমি আমার দিনের শেষে এই কাজগুলো করলাম। স্যার যেমন বললেন যে আমি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রশ্ন করলাম যে আজকে কি আমি ডেল্টা এক্স, ওটা কি আমার পজিটিভ এসছে? হ্যাঁ এসছে, পজিটিভ কাজ করেছি আমি। ওইটা হচ্ছে সাকসেস। অর্থাৎ আপনি রোজই কিছু না কিছু শিখছেন। হ্যাঁ, এবং সবকিছু কিন্তু টাকা দিয়ে বিচার করা যায় না। আমি হয়তো প্রচুর টাকা মাইনে পাচ্ছি, কিন্তু আমি ওই একই রকম ভাবে বসে আছি, আমায় কেউ চিনলো না, আমার কাজ কেউ জানলো না, আমি শেষ হয়ে গেলাম একদিন। আমি যেদিন কোম্পানি ছেড়ে দিলাম, কোম্পানি তার পরের দিন আমার রিপ্লেসমেন্ট পেয়ে গেল, ভুলেই গেলাম আমি কোনো কালে ছিলাম বলে। সেটা আমার কাছে সফলতা না। সফলতা চাই মানুষকে উদ্বুদ্ধ করতে পারতাম এবং নিজে উদ্বুদ্ধ হলাম কিনা নিজের কাছে। সুতরাং মানি ইজ নট দ্য বি অল অ্যান্ড এন্ড অল অফ এ হিউম্যান বিং।
keep on growing, keep on distributing, have empathy and work for the people. আমি এবং বলি শিক্ষা মানে শেখা, রোজ রোজ শেখা। কিপ লার্নিং এভরি ডে, মানে বলে যতদিন বাঁচি, ক্লিশে কথায় যতদিন বাঁচি ততদিন শিখি। এবং দেখবেন আমি বলি যদি ইউ প্রে ফর ইয়োর সেলফ ব্লেসিংস কামস টু ইউ প্রে ফর দ্য হোল ওয়ার্ল্ড ব্লেসিং। সো কিপ অন ওয়ার্কিং ফর দ্য এন্টায়ার কমিউনিটি অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ মেসেজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা, ধন্যবাদ দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, কাষ্ট সাহা, কারুক্তি অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স, বছরের পর বছর দিয়ে জয়ের পথে সঙ্গীত সুজয়কে করে তুলেছে এক মুখে চলা নাম। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, ডিরেক্টর রেজনবি গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে বছরের পর বছর ধরে আমার ডিজিটাল প্রমোশনিং করে গেছেন। তোমাদের দেব সেন প্রথম, মধ্য এবং শেষে যে গানটা শোনেন, দেব শোনেন ডিরেক্টর এবং কম্পোজ করেন, 240তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেব রাঘব চট্টোপাধ্যায়, যে এই ভালো গানটা, শক্ত গানটা, এত ভালো সুন্দর গানটা গেয়েছেন এবং এতে পপুলার করেছেন এবং 315তম এপিসোডে এসেছিলেন। এবং ধন্যবাদ দেব ডিরেক্টর এন্ড ট্রাস্টি অফ শেয়ারবত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমার সাথে ছিলেন। এবং ধন্যবাদ আপনাদের দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে কখনো আমার অফিসে এসে, কোনো রাস্তায় ঘাটে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমাকে উদ্বুদ্ধ করেছেন। অ্যান্ড আই সে দ্য মোটিভেটর গেটস মোটিভেটেড। চলে যাওয়ার আগে, এই বছরের প্রথম এপিসোড শেষ করার আগে বলবো একটা শায়রি ভেরি ক্লোজ টু মাই হার্ট। বলছে टूटे हुए सपनों के सुने कौन सिसकी, अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी। आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा, भाग्य की कहूंगा कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा। हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा, अपने लक्ष्य में पहुंचने तक नहीं থামूंगा। ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। পথে